আসসালামু আলাইকুম। একদম সত্যি কথা হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়নের মতো ক্রিকেট খেলেছে। চ্যাম্পিয়নরা এভাবেই ক্রিকেট খেলে, এভাবেই চিন্তা করে। ঠিক ইন্ডিয়ার গতকালকের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমার মনে পড়ে যাচ্ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের কথা। যেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটাতে ১৩ ওভারের মধ্যে একটা সমীকরণকে কিভাবে মোটামুটি একটা কমেডি সার্কাস বানিয়েছিলাম আমরা, ওইখানে পার্থক্যের জায়গাটা। অথচ মাত্র আড়াই দিন বললেও ভুল হবে, ২টা দিন তো বৃষ্টিতেই গেছে, পরে আমি বলবো যে ২ দিনে আসলে মোটমাট ২ দিনেও যে একটা টেস্ট ম্যাচ জেতা যায় সেই প্রমাণটা ইন্ডিয়া রেখেছে। এবং আপনার মানসিকতার জায়গা যদি দৃঢ় থাকে তাহলে আপনি যে কোনো অবস্থাতে যে কোনো কিছু অঘটন ঘটিয়ে দিতে পারেন। অঘটন বলবো না, এটা একদম প্রপার প্ল্যানিং ছিল। প্রপার ক্রিকেটটা টিম ইন্ডিয়া খেলেছে। টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি মানে সবচাইতে কম বলে ৫০ রান, সবচাইতে কম বলে ১০০ রান ইতিহাস কেন হয়? ইতিহাস তো হয় ভাঙার জন্য। কোনো একটা ইতিহাস আপনি গড়ছেন নিশ্চয়ই অন্য কোনো কিছু একটা ভেঙে। এখন আমার একদম ঠিকঠাক মনে পড়ে যাচ্ছিল ইন্ডিয়ার ব্যাটিং দেখতে দেখতে, যখন বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপের সেই ১৩ ওভারের সমীকরণের ম্যাচটাকে যেভাবে এক্সটেন্ড করতে চেয়েছিল, মানে যেভাবে সেফ ক্রিকেট খেলতে চেয়েছিল, জাস্ট শুধুমাত্র ম্যাচটা জিততে চেয়েছিল। দেখেন ইন্ডিয়াও কিন্তু চিন্তা করতে পারতো যে আমরা টেস্ট ম্যাচটা ড্র করব, তাই না? সেই চিন্তাটাও ইন্ডিয়া করতে পারবো, বাট ইন্ডিয়া সেই জায়গাটায় পুরোপুরি চান্স নিয়েছে। এবং চান্স নিয়েছে তারা এই কারণেই চান্স নিয়েছে, জানে বাংলাদেশের ব্যাটিং শক্তির জায়গাটা আসলে খুবই খর্ব, এবং সেই জায়গাটা ইন্ডিয়া একদম স্পট অন। অনেকেই হয়তো বা বলবেন যে ইন্ডিয়ার তো ৯ উইকেট গেছে। ভাই, ইন্ডিয়ার ৯ উইকেট গেছে, ওইটা দে ডিড নট কেয়ার। তারা তাদের ব্যাটিংটাই করতে চেয়েছে, এবং ওই রকম অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করলে তখন উইকেট পড়বেই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং ইন্ডিয়ার উইকেট যে যাবে সেটাকে চিন্তা করেই ব্যাটিং করেছে, এবং সেই অনুযায়ী তারা ডিক্লেয়ার দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন এইরকম ৩৪-৩৫ ওভারে তারা যে পরিমাণ রানটা করেছে এবং ৫০ রানের উপরে লিড নিয়েছে, এটা তারা ওইভাবেই ব্যাটিং করেছে, এবং ওইভাবে ব্যাটিং করলে ডেফিনেটলি উইকেট তো যাবেই। সে ব্যাপারে তো সন্দেহ বা সংশয়ের কোনো জায়গা নেই, বা সেটা ইন্ডিয়ার ডিসক্রেডিটের কোনো জায়গা নেই। হ্যাঁ, ডিসক্রেডিটের জায়গা বাংলাদেশের কোন কোন জায়গায় আছে? প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, উইকেটটা যেমন ছিল আরও বেশি রান করা দরকার ছিল। মুমিনুল হক সৌরভ আমরা দেখেছি তিনি যেভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, বল ছেড়েছেন। বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান, একজন লিটন কুমার দাস যিনি সেট হয়ে উইকেটটাকে থ্রো করেছেন, এবং তাকে প্রলুব্ধ করা হচ্ছিল আউটসাইড অফ স্ট্যাম্প বলে, একটা পর্যায়ে ধৈর্য রাখতে পারেন নাই। সাকিব আল হাসান, কেন তিনি ওই শট খেলতে গেছেন সেটাও আমি আসলে জানি না। এটা এত বছর টেস্ট ক্রিকেট খেলার পর ওই গেম সেন্সটা কেন ডেভেলপ এখন পর্যন্ত করে নাই, সেটাও আসলে আমার বোধগম্য না। দ্বিতীয় ইনিংসে একটা বিষয় লক্ষণীয়, আমি এই ব্যাপারটা নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো, এবং একদম পুঙ্খানুপুঙ্খভাবে করে দেখাবো। নাজমুল শান্ত রিভার্স সুইপ করতে গেছেন, মুমিনুল হক দেখেছেন লেগ স্লিপ আছে, সেই জায়গাটা সুইপ শট করতে গিয়ে তিনি আউট হয়েছেন। সব কিছু মিলিয়ে আপনি চান্সও ক্রিয়েট করেছেন। ইন্ডিয়ার যে কোয়ালিটি বোলিং লাইন আপ, তার এগেনস্টে আপনি যদি ধৈর্যের পরীক্ষা দিতে না পারেন, আপনার যদি টেকনিক ভালো না থাকে, আপনি ডেফিনেটলি সার্ভাইভ করতে পারবেন না। বোলিং নিয়ে কোনো কথা নেই, বাংলাদেশের বোলিং সব সময়ের মতোই ভালো, কিন্তু ব্যাটিংয়ের জায়গাটায় দেখেন টপ অর্ডারের ব্যাটারদের, বিশেষ করে সাদমান জাকির, একদিন এ ভালো খেলেন তো আরেকদিন ও ভালো খেলে। মনে হয় যে একটু ভালো বল করলে মনে আউট হয়ে যাবে, যখন ব্যাটিং করতে থাকেন এটা কিন্তু মনে হয় যে একটু ভালো বল করলেই আউট হয়ে যাবেন। এখন আপনি যদি ঘরোয়া ক্রিকেটের গড় দেখেন, সাদমানের ঘরোয়া ক্রিকেটে গড় হচ্ছে ৪৫, জাকিরের ঘরোয়া ক্রিকেটের গড় হচ্ছে ৩৭-৩৮-এর মতো। আবার একটু অন্যভাবে যদি চিন্তা করে দেখেন তাহলে শুভমান গিলের ঘরোয়া ক্রিকেটের গড় ৫০, জয়সওয়ালের ঘরোয়া ক্রিকেটের গড় ৭০। সেটাও একটা জায়গা যে ঘরোয়া ক্রিকেটে আসলে ১০০ ম্যাচের নিচে খেলেছেন এরকম প্লেয়ারদের ৫০-৬০-এর নিচে গড় হলে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করানো উচিত কিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সঙ্গে আরও খুব উল্লেখযোগ্য ব্যাপার, ঘরোয়া ক্রিকেটে একজন ব্যাটসম্যান কার বলে রান করছেন, কোন টাইপের বোলারের বলে বেশি সংখ্যক রান করছেন, কোন টাইপের বোলারের বলে তিনি স্ট্রাগল করছেন, এই জায়গাগুলো ইভ্যালুয়েশনটা খুব জরুরি। আমার কাছে মনে হয় সামনে এনসিএল আসছে, বাংলাদেশের ক্রিকেটে যদি একটু ভাই পয়সাপাতি খরচ করে দরকার হলে আউটসোর্সার নেন, আউটসোর্সার নিয়ে কিছু পারফরমেন্স ইভ্যালুয়েটর রাখেন, যাদের কাজ হবে, ধরেন একটা বোলার বা একটা ব্যাটসম্যান ৭০ রান করলো, এই ৭০ রান সে কাদের বলে করেছে, কয় রান কাদের বলে এবং কোন কোয়ালিটির বোলারের বলে করেছে, একটু বেটার কোয়ালিটির বোলারের বলে তার ব্যাটিং পারফরমেন্সটা কেমন, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা, বাহাতি ব্যাটাররা অ্যারাউন্ড দ্য উইকেটে ইনকামিং বল কতগুলো ফেস করেছে, এই জায়গাগুলোর ডেটা তারা রাখবে, রেখে সেটা সিলেক্টরদের কাছে তারা প্রোভাইড করবে। সিলেক্টররা সেই অনুযায়ী পরবর্তী সময় টিম ডিসাইড করবেন, বা সিলেক্টররা সেই অনুযায়ী দেখবেন। আমি তো যতদূর জানি আমাদের সিলেক্টররা ঘরোয়া লিগের সব ম্যাচ দেখার সুযোগও পান না, এক এক ভেন্যুতে খেলা হয়, ঘরোয়া লিগের সব ম্যাচ দেখার সুযোগ হয় না। সো সিলেক্টরদের প্রতিনিধি হিসাবে
অন্তত আপনি তো এরকম ডেটা অ্যানালিস্টদেরকে রাখতে পারেন যে ডেটা অ্যানালিস্টরা আসলে পারফরমেন্স ইভ্যালুয়েটর হিসেবে কাজ করবে। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে আপনি কোয়ালিটি লাইন আপের এগেনস্টে এইভাবেই যাবেন। দেখেন ইন্ডিয়ার তারা ওই রিস্কটা কেন নিতে পেরেছে কিংবা ওই অ্যাটেম্পটা তারা কেন করতে পেরেছে, বিকজ দে হ্যাভ দোজ কোয়ালিটি প্লেয়ার্স। তাদের ওই কোয়ালিটির প্লেয়ার আছে, তারা জানে যে বাংলাদেশের যে কোয়ালিটি ব্যাটসম্যানদের সেই অনুযায়ী তাদের বোলিং অ্যাটাক চাইলেই একটা সেশনে বাংলাদেশকে অল আউট করে ফেলতে পারবে। সো একদম পুরোপুরি চ্যাম্পিয়ন ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া, কোনো সন্দেহ নাই। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় পার্থক্যের, মানসিকতার পার্থক্যের জায়গা দুইটা দলের মধ্যে। যে আমার একদম আবারও এক্সাম্পল দেই যে ইন্ডিয়ার এই ব্যাটিং আর বাংলাদেশের সেই ব্যাটিং, এই দুইটাই আসলে দু দলের মধ্যে পার্থক্যের জায়গাটা বলে দেয়। এবং ওয়ার্ল্ড ক্রিকেট স্ট্যান্ডার্ডে আপনি কোথায় আছেন একদম মেন্টালিটির জায়গা থেকে, ব্যাটসম্যানদের স্কিলের জায়গা থেকে একদম সেটা খুব ভালো মতো প্রকাশ করে দেয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।